মহিলাদের বিভিন্ন বয়সে বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের জন্য তাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সৃষ্টিকর্তার সৃষ্টি এটা যে মহিলারাই পারেন একজন নতুন জীবন প্রদান করতে। সন্তান ধারণ ক্ষমতা মহিলাদেরই থাকে। 40 পেরিয়ে গেছে এমন মহিলাদের বেশ কিছু লক্ষণ দেখা দেয়। অনেক কিছু ব্লাড টেস্ট করা হয়, অনেক কিছু করা হয়, কিন্তু সেভাবে কিছু ডায়াগনোসিস হয় না। অথচ তারা বেশ কিছু সমস্যায় ভুগতে থাকে। সেই সময় তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে তারা কাউকে ডিসকাস করার মতোও পায় না। মেয়েদের ক্ষেত্রে যেমন যখন সে পিউবার্টি এজে যায়, তার যখন ফার্স্ট মেনস্ট্রুয়েশন হয়, তখন সে তার মাকে পাশে পায়। বেশিরভাগ ক্ষেত্রে, খুব রেয়ার কেস যে তার মা থাকে না, এরকম হতে পারে। আদারওয়াইজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মাকে পাশে পাওয়া যায়। কিন্তু মেনোপজাল এজে যান, 40, 45, 50 বছর বয়স হয়, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের সেই সবচেয়ে কাছের বন্ধু মাকে পায় না। অথচ আজকের এপিসোড আমার সেই সব মহিলাদের জন্য যারা পেরিমেনোপজ বা মেনোপজাল এজে আছেন, যাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু তাদের সেইভাবে তারা বলবার মতো সেভাবে ডিজিজ কন্ডিশন কিছু বলতে পারছেন না। অ্যাকচুয়ালি তার কি প্রবলেম, কি রোগ হয়েছে সেটা ধরা যাচ্ছে না, সেটা উনি বলতে পারছেন না, কিন্তু বেশ কিছু সমস্যায় উনি ভুগছেন। তো নমস্কার, আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এপিসোড এই যে মেনোপজ যে আসে মহিলাদের, এবং এই মেনোপজাল টাইমে বা মেনোপজের আগের সময়টা থেকে হরমোনাল চেঞ্জের জন্য তার শরীরেও বিভিন্ন পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনের জন্য তারা অনেক কিছু সমস্যার সম্মুখীন হন। আর ওই সময়টাতেই তখন তার সন্তান, তাদের কেরিয়ার গড়ার সময়, বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি কী হয়, যখন 40, 45, 50 বছর বয়স হয়ে যায় একজন মহিলা, তখন তার সন্তান কিন্তু স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজ, এরকম একটা সিচুয়েশন থাকে তাদের কেরিয়ার গড়ার সময়। তখন অনেক বেশি ডিসিশন মেকিং করতে হয়, অনেক বেশি দায়িত্ব নিতে হয়। সংসার, সন্তান, সব কিছু দায়িত্বর পাশাপাশি নিজস্ব যাদের কর্মজগৎ আছে, সেই কর্মজগৎ, তাছাড়াও তার নিজস্ব শরীরের বেশ কিছু হরমোনাল পরিবর্তনের জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হয়, তার জন্য আজকের এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন, আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। মেনোপজটা অ্যাকচুয়ালি কী, যে মহিলাদের যেটা একটা পিউবার্টিক এজ থেকে যে শুরু হয় মেনস্ট্রুয়েশন, যার মাধ্যমে তাদের সন্তান ধারণের ক্ষমতা আস্তে আস্তে তার শরীরে তৈরি হয়। তো সন্তান হয়ে যাওয়ার পরেও তার একটা বয়সের পর, বিশেষ করে ইউনাইটেড স্টেটে এইসব জায়গায় 52 ইয়ার্স অ্যাভারেজ এজ। আমাদের ইন্ডিয়াতে এটার অ্যাভারেজ এজ হচ্ছে 46+, এবং মোটামুটি 45 থেকে 50 ধরে নেওয়া হয় মেনোপজাল এজ। জেনারেলি কারোর ক্ষেত্রে আর্লি মেনোপজ দেখা যায়, সেটা কিছু বিশেষ কারণ থাকে। তো সেটা মোটামুটি 40 থেকে 44 বছর বয়স। মেনোপজের আগে পেরিমেনোপজ বা মেনোপজাল ট্রানজাকশন, এই যে সময়টা, এই সময়টাতে সবচেয়ে বেশি সমস্যা হয় তাদের। এই যে আস্তে আস্তে তাদের হরমোনাল যে চেঞ্জেসগুলো আসে, শরীরে বেশ কিছু পরিবর্তন আসে, বেশ কিছু সিমটম ডেভেলপ করে, যেটা ফিজিওলজিক্যালি নর্মালি বলা হয়। কিন্তু কারোর ক্ষেত্রে যখন খুব অসুবিধা হয়, তখন একটু ডক্টরের হেল্প নিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। তো এই পিরিয়ডটা জেনারেলি হয় 2 থেকে 8 বছর, অ্যাভারেজ 4 বছর মোটামুটি। যদি আপনার 2 মাস 3 মাস বন্ধ আছে, তারপরে আবার আপনার পিরিয়ড শুরু হয়েছে, তাহলে কিন্তু সেটা আপনাকে ধরা হবে না যে আপনার মেনোপজ এসে গেছে। আপনি তখন পেরিমেনোপজ স্টেজে আছেন। টোটালি 12 মান্থস, 1 বছর কমপ্লিটলি যদি আপনার মেনস্ট্রুয়েশন না হয়, তখনই সেটাকে মেনোপজ ধরা হবে। তো এই যে মেনোপজটা হয়, এর পেছনে অ্যাকচুয়াল কারণটা কী? কারণটা হচ্ছে যে ওভারি যে হরমোনগুলো আমাদের রিলিজ করতো, প্রোডাকশন করতো, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, এই হরমোন প্রোডাকশনটা সে বন্ধ করে দেয় ধীরে ধীরে। এবং ওভারি থেকে যে ডিম্বাণু, যে ওভাম রিলিজ করার ব্যাপার থাকতো, সেইটা বন্ধ হয়ে যায়। তাই তখন যখন মেনোপজ কমপ্লিটলি এসে যাবে, তখন কিন্তু ইন্টারকোর্স করলেও আর প্রেগনেন্সির চান্স থাকবে না, আর কোনো রকম প্রেগনেন্সি হবে না। খুব রেয়ার কেসে কখনো সেটা জাস্ট মেনোপজ কমপ্লিট হয়েছে আর কোনো কারণে সেটা আলাদা ব্যাপার, এটা রেয়ার কেস। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার 12 মান্থস কোনো রকম মেনস্ট্রুয়েশন হয়নি, আপনার তাহলে কমপ্লিট মেনোপজ ধরা হবে, এবং তারপরে প্রেগনেন্সি কোনোভাবেই পসিবল নয়। ন্যাচারালি এই কারণে মেনোপজ হয়। কিছু সার্জিক্যাল সিচুয়েশন আছে, ওফোরেক্টমি বা হিস্টেরেক্টমি, যেখানে জেনিটাল অর্গানে কোনো কিছু সমস্যা হয়েছে, সেরকমভাবে টিউমার, সিস্ট, ফাইব্রয়েড কোনো কিছু ডেভেলপ করেছিল, যার জন্য আপনার ওভারিকে ওমিট করতে হয়েছে, বা আপনার ইউটেরাসকেও পর্যন্ত বাদ দিতে হয়েছে। সেরকম যদি কোনো রকম সার্জারি হয়ে থাকে, তখনও আপনার মেনোপজ এসে যাবে। পেলভিক এরিয়াতে বা লোয়ার স্পাইন বা তলপেটের দিকে কোনো রকম যদি আপনার কেমোথেরাপি বা
রেডিয়েশন দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু মেনোপজ এসে যায় তাড়াতাড়ি। মেনোপজ দেখা যায় সেটা 1% কেসে, যেখানে ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি থাকে, সেখানে তার মানে 40-এর আগেই হয়তো বা 44-এর মধ্যেই তার ওভারি সেই হরমোন মানে ওভাম রিলিজ করতে পারে না, বা ওই হরমোনগুলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনগুলোকে প্রোডাকশন করতে পারে না, তখন সেক্ষেত্রে মেনোপজ আসতে পারে। সিমটমগুলো আপনাদের একটু জেনে নেওয়া দরকার। যারা এই রকম স্টেজে আছেন, মোটামুটি 40+ এজ হয়ে গেছে, তাদের এইসব সিমটমগুলো জেনে রাখা দরকার, যাতে আপনারা অহেতুক টেনশন না করেন। কারণ অনেকের ক্ষেত্রে হয় কি যে যাদের জানা থাকে না যে পেরিমেনোপজ বা মেনোপজাল টাইমে কি কি হতে পারে। মেন্স বন্ধ হয়, এটা মোটামুটি মহিলারা জানেন যে একটা বয়সে পরে আমাদের মেন্স বন্ধ হবে, কিন্তু তার সাথে যে হরমোনাল চেঞ্জেসের জন্য আপনার শরীরে যে পরিবর্তনগুলো হয়, যে সিমটমগুলো দেখা যায়, সেগুলো নিয়ে অনেক বেশি ওয়ারিড হয়ে পড়ে। তারা যেহেতু জানেন না, তাদের সেই নলেজটা থাকে না। যেমন হচ্ছে যে আপনার পেরিমেনোপজ পিরিয়ডে আপনার ইরেগুলার পিরিয়ড হবে। 1 মাস হবে তো 1 মাস হবে না, বা 2 মাস হবে তো 1 মাস হবে না, এরকম 2 মাস 3 মাস গ্যাপ হলো আবার হলো, এরকমভাবে চলতে থাকবে। এরকম চলতে চলতে যখন ফাইনালি টোটালি বন্ধ হবে, 12 মান্থ কমপ্লিট স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন থাকবে, তখনই আপনার মেনোপজ হয়ে যাবে। হট ফ্লাশেস অফ হেড অ্যান্ড বডি দেখা যায়, যেখানে আপনার মাথার উপরে যেন মনে হবে সবসময় একটা গরম ভাব ফিল করছেন। আপনার প্রেশার ঠিক আছে, যেটা অনেক সময় কি যে হ্যাঁ হাই প্রেশার যাদের, তাদের মাথা বেশি গরম, কথায় আমরা প্রচলিতভাবে বলি, কিন্তু দেখা হলো আপনার প্রেশার ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি ফিল করছেন যে আপনার মাথার উপর থেকে গরম হট ফ্লাশেস হচ্ছে, বা আপনার হোল বডি থেকে যেন একটা হট ফ্লাশেস হচ্ছে, মানে গরম ভাব বেরোনোর মতো একটা এরকম একটা সিমটম দেখা যাচ্ছে। তো এভরি মান্থে পিরিয়ডের সময় কিন্তু মেয়েদের একটা মুড সুইং করে, তাদের সেই সময় মনটা তাদের একটু ডিস্টার্ব হয়ে থাকে। প্রেগনেন্সির সময়ও হয়, আর এই মেনোপজাল টাইমেও কিন্তু এরকমভাবে মানে মুড সুইং হয়, ভালো লাগে না, একটা ইন্টারনাল একটা ইরিটেশন কাজ করে। ন্যাচারালি বরাবরই যারা ইরিটেবল, তাদের কথা আমি বলছি না, কিন্তু আপনি নর্মালি আপনি অতটা ইরিটেটিং পার্সন নন, আপনার কথায় কথায় আপনি খুব একটা রাগ করতেন না, কিন্তু এই একটা টাইমের পরে আপনি লক্ষ্য করবেন যে আপনার যেন আপনি নিজে রিয়েলাইজ করবেন যে আপনার ইরিটেশন বেড়ে যাচ্ছে। খুব ছোটো ছোটো ব্যাপারে একটু অপছন্দ কিছু হলো, আপনি হয়তো অনেক সময় জাহির করতে পারছেন না, কিন্তু ইন্টারনাল একটা ইরিটেশন কাজ করছে, আপনার ভালো লাগছে না, আপনার ঘুমটাও ডিস্টার্ব হচ্ছে, আপনি রাতে ঘুম শান্তিপূর্ণ হচ্ছে না, এবং অ্যাজ এ হোল এই যে ঘুম ঠিক হচ্ছে না, মন মেজাজ সবসময় একটা খিটখিটে হয়ে আছে, তার জন্য আপনার শরীরে একটা লস অফ এনার্জি আপনার ফিল হবে, যেন আপনি ঠিক কাজের যে আপনার উদ্যম নিয়ে যে আপনি কাজ করতেন, বিশেষ করে যারা ওয়ার্কিং লেডিস তারা আরও বেশি করে বুঝতে পারবেন, যেহেতু তারা এখনও পর্যন্ত মহিলারা ওয়ার্কিং হলেও তারা কিন্তু ঘরের দিকটা 90% ক্ষেত্রেই সামলান। তো সেই ক্ষেত্রে আগে আপনি যতটা ঘরে বাইরে সুন্দর করে ব্যালেন্স করতেন, সব কিছু সামলাতেন এবং মাথা ঠান্ডা রেখে সব কিছু করতেন, হাসি মুখে করতেন, আপনি বুঝতে আস্তে আস্তে আপনি দেখতে পাবেন যে আপনার যেন সেটা আর করতে পারছেন না, আপনার ভালো লাগছে না, আপনার যথেষ্ট মানে, এবং আপনার এনার্জিও যেন লস হচ্ছে, আপনি বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ছেন, বা গুছিয়ে কথা বলতে গিয়েও যেন আপনার একটা ডিস্টার্ব হয়, যেন আপনি আপনার কিছু আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেটাও যেন আপনি ঠিকমতো খুলে বুঝিয়ে বলতে পারবেন না, আপনি রাইট ওয়ার্ডটা খুঁজে পাবেন না, যে আপনার কী হচ্ছে সেটা ঠিকভাবে বলতে পারবেন না, বা একটু মনে রাখারও একটা সমস্যা হবে। খুব ছোটো ছোটো ব্যাপারগুলো আপনি না ভুলে যাবেন, একটা সব কিছু যেন একটুতেই মানে কুইক লস অফ মেমোরি ব্যাপারটা একটা কাজ করবে। এই একটা কথা আপনি ভাবলেন, এই একটা কাজ করবেন বললেন, কিন্তু খুব সহজে আপনি ভুলে যাচ্ছেন, যার জন্য আপনি কথা বলতে গিয়ে যেন মনে হয় কি আপনার ব্রেনে যেন কিছুই নেই, হঠাৎ করে যেন ব্রেনটা একদম খালি লাগবে, বা আপনার যেন একটা ডিপ্রেশন টাইপের ফিল হবে, এরকম ধরনের সমস্যা হবে। আর এর সাথে সাথে আপনার ওয়েট গেনও হতে পারে, এই যে হরমোনাল চেঞ্জেসগুলো আসে যার জন্য ওয়েট গেন হবে, এবং কিছু কিছু এরিয়াতে আপনার বডির স্পেশালি হিপ, বাটক এবং সারাউন্ডিং ব্রেস্ট, এইসব এরিয়াগুলোতে কিন্তু একটু ফ্যাট জমতে শুরু করবে। তো এইরকম ধরনের চেঞ্জেসগুলো আসলে বা এইসব ধরনের সিমটমসগুলো আসলে আপনাকে চিন্তা করার কিচ্ছু নেই, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা আপনার একটা, যেরকম প্রথম যখন মেয়েদের মেন্স শুরু হয় তখন কিন্তু অনেক মেয়েরা অনেক ভয় পেয়ে যায়, অনেক কিছু তাদের টেনশন কাজ করে, অনেক প্রথম দিকটা তাদের প্রথম বেশ কয়েক বছর তারা কিন্তু সেটাকে ধাতস্থ হতে সময় লাগে। ঠিক সেরকমই এই এটাও খুব ন্যাচারাল, তখন শুরু ছিল, এখন এটা আপনার ফিনিশিং। তো সেটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই যে লক্ষণগুলো আমি বললাম, এরকম ধরনের লক্ষণ যদি দেখা যায় সেগুলো নিয়ে এত বেশি চিন্তা করবেন না। ফিজিক্যাল এক্সামিনেশন করলে কিছু চেঞ্জেসও দেখা যায়, যেখানে যেমনি ভ্যাজানাল যে ভালভা, সেই জায়গাটাতে একটা প্রোগ্রেসিভ অ্যাট্রোফি দেখা যাবে, যেখানে মানে আপনার ওই এরিয়ার মাসলগুলো, টিস্যুগুলো আস্তে আস্তে যেন শুকিয়ে যাওয়ার মতো একটু ন্যারোয়িং হয়ে যাবে আপনার ভ্যাজানাল ক্যানেলটা। ড্রাইনেস অফ ভ্যাজাইনা দেখা যাবে। ডিউরিং ইন্টারকোর্স আরও বেশি পেইনফুল হবে, বা সেক্সুয়াল ডিজায়ারও কিছুটা ডিক্রিজ করতে পারে এই যে ড্রাইনেস অফ ভ্যাজাইনার জন্য। ইউটেরাসের বডিটা আপনার মানে ছোট হয়ে আসবে,
ওভারি আগের মতো আর সেইভাবে প্যালপেবলও হবে না। এক্সটার্নালি বা ইন্টারনালি এক্সামিনেশনে আগে যেভাবে ওভারি প্যালপেবল করা যায়, মানে প্যালপেট করা যেত, সেটাও হবে না। তো এরকম ধরনের কিছু ইন্টারনাল চেঞ্জেসও আসবে। এই যে আমি সিমটমগুলো বললাম, এগুলো খুবই কমন প্রবলেম, কমন সমস্যা। কিন্তু যখনই এই প্রবলেমগুলো আপনার খুব বেশি সিভিয়ার ফর্মে থাকবে, এই সব সিমটমগুলো দেখা যাচ্ছে আপনার প্রচণ্ড বেশি সিভিয়ার রূপে দেখা দিয়েছে, যেটা আপনার নর্মাল লাইফকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে। হয়তো আপনার প্রচণ্ডভাবে প্যালপিটেশন অফ হার্ট হচ্ছে, খুব বেশি একটা বুক ধড়ফড় করছে, বা আপনার শ্বাসকষ্ট মতো হচ্ছে, আপনার একটা আমি বললাম লস অফ এনার্জি আপনার ফিল হবে। কিন্তু তার জন্য আপনি দেখছেন যে হয়তো আপনি রেস্ট নিলেও আরাম পাচ্ছেন না, আপনার অসুবিধা হচ্ছে, বেশ কিছু সমস্যা হচ্ছে, তাহলে তখন অবশ্যই আপনি গাইনোকোলজিস্ট কনসাল্ট করবেন। অনেকের শরীর ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না এই হরমোনাল চেঞ্জেসগুলো, যার জন্য বেশ কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। এবং এই মেনোপজাল টাইমেই হার্ট এবং ব্লাড ভেসেল ডিজিজ বেশিরভাগ দেখা যায়, যার জন্য আফটার মেনোপজই কিন্তু মেয়েদের হার্ট অ্যাটাকের চান্সটা বেড়ে যায়। বিভিন্ন হার্টের ব্লকেজ, আর্টারি ব্লকেজ, এইসব প্রবলেমগুলো দেখা যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং ডায়াবেটিস ডেভেলপ করতে পারে এই সময়ে। হাই ব্লাড প্রেশারও হতে পারে, আপনার ব্লাড প্রেশারও হাই হয়ে যাওয়ার চান্স থাকে। ইউরিনারি ইনকন্টিনেন্সও দেখা যায়, যেটা মানে হচ্ছে যে আপনার মানে ব্লাডার কন্ট্রোলটা কমে যায়। ইউরিনের জন্য আর্জিং হচ্ছে, আপনি বাথরুম পর্যন্ত হয়তো পৌঁছতে পারছেন না, আপনার মানে আগেই আপনার ইউরিন অল্প হলেও পাস হয়ে যাচ্ছে। এরকম ধরনের মানে ইউরিনারি ব্লাডারের যে কন্ট্রাকশন ব্যাপারটা, সেটাও যেন আপনার রিল্যাপস করবে, আপনার সেই আগের মতো সেই কন্ট্রোল ক্ষমতাটা থাকবে না। হেভি ওয়েট গেইন হওয়ারও প্রচণ্ড চান্স থাকে, এবং বেশি ওয়েট গেইন হয়ে গেলে সেক্ষেত্রে তখন আপনার শরীরে ওয়েট গেইন হয়ে যাওয়ার জন্য, ওবেসিটির জন্য আবার অন্যভাবে নানা রকম কোলেস্ট্রল হাই হয়ে যাবে, বা ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, হার্টের আর্টারি ব্লকেজের চান্স থাকবে, ডায়াবেটিস হবে, এরকম নানাভাবে ওয়েট গেইন হয়ে আবার এইসব সমস্যা হতে পারে। তো সেই মেনোপজাল টাইমটা যাতে আপনি ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন, সেটাকে মানে স্মুথলি যাতে আপনি এই ফেজটাকে পার করতে পারেন, তার জন্য আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জেস আনা দরকার। প্রতিটা ফেজেই একটা লাইফস্টাইল সবসময়, বাচ্চাদের একরকম, বড়দের একরকম, সেরকম মহিলাদের ডিউরিং প্রেগনেন্সি একরকম, তাদের লাইফস্টাইল একরকম রাখতে হয়, সেরকম মেনোপজাল টাইমেও মহিলাদের একটা নির্দিষ্টভাবে সুন্দরভাবে একটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট উইথ ডায়েট, হেলদি ডায়েট মেনটেন করতে হবে। এতদিন হয়তো আপনি খুব ভালোভাবে খুব স্ট্রংলি আপনি সব কিছু কাজ সামলেছেন, কিন্তু যখনই আপনার এই পেরিমেনোপজ টাইম আসবে, তখন আপনি অবশ্যই লিসেন ইওর বডি। মানে আপনার ফিজিক্যালি যদি আপনাকে আগের মতো সেই স্ট্রেনাস ওয়ার্ক, আপনি যতটা স্ট্রেনাস ওয়ার্ক করতেন, যতটা আপনি অ্যাক্টিভলি দৌড়ঝাঁপ করে সব কিছু করতেন, সেটা যদি আপনার বডি আপনাকে পারমিট না করে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার রেস্টিং টাইম বাড়াবেন, এবং আপনার সুবিধা মতো, সহ্য মতো আপনি আপনার কাজকর্ম করবেন। এবং ঘুমটা অবশ্যই 7 থেকে 9 ঘন্টা ঘুম দরকার, এই সময়টা ঘুমের খুব প্রয়োজন। তাই ঘুমকে ডিস্টার্ব করবেন না, ঘুম ভালো করে যাতে ঘুমোতে পারেন সেই অবস্থায় করবেন। এবং রাতে ঘুম যদি আপনি এতটা টাইম না পান, তাহলে সেক্ষেত্রে দিনের বেলা আপনি ঘন্টাখানেক আপনাকে ঘুমিয়ে রেস্টটা নিতে হবে। এবং রেগুলার অন্তত 30 মিনিটস আপনাকে কিছু এক্সারসাইজের মধ্যে অবশ্যই থাকা দরকার। সেটা আপনি আপনার পক্ষে যেটা কমফোর্টেবল, যেটা আপনার পক্ষে সুবিধা, আপনি ব্রিক্স ওয়াকিং করুন, যাতে একদম খুব স্পিডে আপনি ওয়াকিং করবেন, ঘাম ঝরবে, এবং আপনার সহ্য মতো আপনি এরকম ওয়াকিং করুন, জগিং করুন, সাইক্লিং করুন, সুইমিং, এরকমভাবে আপনি যেভাবে সম্ভব আপনি কোনো ইনস্ট্রাক্টরের হেল্প নিয়ে আপনি যোগা, মেডিটেশন সব কিছু আপনাকে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে এক্সারসাইজ, সেটা কিন্তু আপনাকে করতে হবে। শরীরকে ভালোভাবে হাইড্রেটেড রাখাও খুব প্রয়োজন। আপনার ফ্লুইড ইনটেক বাড়াবেন, ভালো করে জল খাবেন, বা অন্যান্য সব রকম ফ্লুইড ইনটেক আপনি বাড়াবেন, এবং অবশ্যই মানসিকভাবে একটা ধৈর্য রাখবেন। যেরকম ঠিক চেঞ্জেসের সময়টাকে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে ধীরে ধীরে সেটাতে আপনি অ্যাডাপ্টেড হয়েছেন, সেরকম মেনোপজাল টাইমে এই যে 2 থেকে 8 বছর মোটামুটি, বা এভারেজ 4-5 বছর সময়টা, এই সময়টা আপনাকে একটু ধৈর্য রেখে সেই যে চেঞ্জেসগুলো আসছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে ওভারকাম করতে হবে। এর সাথে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করুন। এবং সেটা খুব ভালো হয় যদি আপনি একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করে নির্দিষ্ট একজন এক্সপার্টের মতামত নিয়ে, কারণ ইন্ডিভিজুয়ালি অবশ্যই ডায়েট ভ্যারি করে, তবুও আমি ওভারঅল আপনাদেরকে একটা হেলদি ডায়েট অ্যাডভাইস দিচ্ছি। তো সেইটা আপনাকে করতে হবে। প্রথমে আপনাকে কী কী রেস্ট্রিকশন করতে হবে। যদি আপনার অ্যালকোহল ইনটেকের হ্যাবিট থাকে বা স্মোকিংয়ের হ্যাবিট থাকে, এগুলোকে কিন্তু ছাড়তেই হবে। অ্যালকোহল নেওয়া বা স্মোকিং করা, এগুলো কোনো অবস্থাতেই মানুষের লাইফের পক্ষে একেবারেই ভালো নয়। আপনি সাময়িক মনে করতে পারেন যে অ্যালকোহল নিয়ে আমার হয়তো ঘুমটা, আমার যেহেতু এই সময় ঘুমের ডিস্টার্ব হয়, অনেকে আগে হয়তো অ্যালকোহল নিতেন, হয়তো এই সময় অ্যালকোহল নেওয়া শুরু করলেন, যে হ্যাঁ অ্যালকোহলটা নিলে আমার ঘুমটা ভালো হচ্ছে হয়তো, কিন্তু সেটা প্রাথমিকভাবে আপনার হলেও কিন্তু
কিন্তু পরবর্তীকালে সেটা আপনার প্রবলেম ক্রিয়েট করবে। তাই অ্যালকোহল ইনটেক একদমই করবেন না এবং স্মোকিংও করবেন না। বেশি স্পাইসি অয়েলি ফুডকেও অ্যাভয়েড করবেন। এই সময় যে সিমটমটা থাকে হট ফ্লাশেস অফ হেড বডি, এই যে ব্যাপারটা থাকে, যদি আপনি স্পাইসি ফুড বেশি খান তাহলে সেটা কিন্তু আরও বেশি ইনক্রিজ করে দেবে আপনার এই সিমটমগুলোই, তখন আপনার আরও বেশি অসুবিধা হবে। আর যেহেতু ন্যাচারালি এই সময়ে একটা ফ্যাট, আমি বললাম যে ফ্যাট ডিপোজিশনের একটা ব্যাপার থাকে এবং যার জন্য আপনার ওয়েট গেনের একটা টেন্ডেন্সি এমনিতেই থাকে। তাই এই সময় যাতে বেশি ওয়েট গেন আপনার না হয়ে যায়, আপনি যাতে ওবেসিটি পর্যায়ে না পৌঁছে যান, সেই জন্য আপনাকে প্রসেসড ফুড, ফ্যাটি ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, প্রিজার্ভিং জিনিস, এই সবগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট আছে এরকম ফুডগুলোকেও আপনাকে অ্যাভয়েড করতে হবে। রেড মিট, বড় মাছ, এগুলোকেও অ্যাভয়েড করতে হবে এবং হোল ক্রিম যে মিল্কগুলো হয় সেগুলোকেও অ্যাভয়েড করবেন। এইভাবে এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং হাই সোডিয়াম, হাই সুগার ফুডগুলোকেও অ্যাভয়েড করতে হবে। যেহেতু এই সময় অটোমেটিকলি আপনার একটা হাইপার টেনশন বা ডায়াবেটিস হওয়ার একটা চান্স থাকে, সেই জন্য যাতে আপনার ডায়াবেটিস বা হাইপার টেনশন না ডেভেলপ করে, সেই জন্য যখনই মোটামুটি 40 পেরিয়ে যাবে তখন থেকেই আপনার সুগার, মানে চিনি এবং নুন, এই ইনটেকগুলোকে আপনাকে একটু লিমিট করতে হবে। এক্সেস এগুলো নেওয়া চলবে না। বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড বেভারেজেস এগুলোকেও অ্যাভয়েড করতে হবে। কী খাওয়া উচিত? সব সিজনাল যে ভালো ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, সেগুলোতেও কিন্তু ওয়াটার কন্টেন্ট অনেক ভালো থাকে। তাই যখনই আপনি খুব মানে রিচ অফ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস এগুলোকে আপনি ইনটেক বাড়াবেন, তখন দেখবেন যে আপনার এগুলোর মাধ্যমে আপনার শরীর আরও ভালো হাইড্রেটেড থাকছে এবং এছাড়াও এর মধ্যে যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ থাকে, ভিটামিন রিচ, মিনারেল রিচ, সেগুলোও কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখতে, তাজা রাখতে খুব ভালো সাহায্য করবে। অ্যানিম্যাল প্রোটিনকে একটু কমিয়ে পারতপক্ষে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন এবং ভেজিটেবল প্রোটিনকে আপনার ডায়েট প্ল্যানে ইনক্রিজ করুন। বিভিন্ন ধরনের ডাল, দানা জাতীয় জিনিস এবং বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের সিডস, এগুলোকে আপনার ডায়েট প্ল্যানে আরও বেশি করে ইনক্রিজ করুন। এগুলোর জন্য আপনি ফাইবার রিচ পাবেন, হাই প্রোটিন পাবেন, ক্যালোরি একটু কম থাকবে এবং এর মধ্যে হেলদি ফ্যাট থাকবে। আপনাকে ফ্যাটি জিনিস কমাতে হবে কিন্তু হেলদি ফ্যাটকে আপনার বেছে নিতে হবে। তো এইগুলোকে আপনার ডায়েটে ইনক্লুড করতে হবে। এছাড়াও ফাইটোএস্ট্রোজেন রিচ কিছু ফুড যেমন ফ্ল্যাক্স সিড এবং ওয়ালনাট, এগুলোও কিন্তু আপনার এই যে মেনোপজাল যে সিমটমগুলো সেগুলোকে একটু কমাতে খুব ভালো সাহায্য করে। তাই এগুলোও আপনার ডায়েট প্ল্যানে আরও বেশি করে ইনক্লুড করুন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুডও আপনার ডায়েট প্ল্যানে আরও বেশি করে ইনক্রিজ করতে হবে। বিভিন্ন ধরনের ফ্যাটি ফিশ, যেটা অয়েলি ফিশ হয়, সালমন, এগুলো কিন্তু খুবই ভালো। উইকলি আপনি 3 দিন নিতে পারেন এবং যারা ননভেজ খান না তাদের বলবো যে বিভিন্ন ধরনের বাদামেও কিন্তু খুব বেশি পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তাই যারা ননভেজ খান না তারা অবশ্যই তাদের ডায়েট প্ল্যানে বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, সেটা আপনার কাজু বাদাম, আখরোট, আমন্ড, যা কিছু সব রকম বাদাম আপনার ডায়েট প্ল্যানে একটু বেশি করে ইনক্লুড করে নিন। তাহলে দেখবেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতিও আপনার হবে না। আর যেহেতু এই সময় একটা ক্যালসিয়াম কমে যাওয়ার, ভিটামিন ডি কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, অটোমেটিক্যালি একটা কমে যায়, যার জন্য কিন্তু এই সময় হাড় দুর্বল হয়ে পড়ে এবং আপনি যদি আপনার ডায়েট প্ল্যান ঠিক না রাখেন তাহলে 40-45 বছর বয়সে এই কারণেই কিন্তু স্পেশালি মহিলাদেরই বেশি এই যে আমরা যেটা গতানুগতিকভাবে বলি বাতের ব্যথা, আর্থারাইটিসের প্রবলেম, রিউমাটিজম, গাউট, এই যে সমস্যাগুলো হয়, যেগুলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এবং মেনোপজাল টাইমে অটোমেটিক্যালি আপনার শরীর থেকে এগুলো ঘাটতি দেখা যায়। তো সেই জন্যে এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রিচ ফুডও আপনাকে ভালো করে খেতে হবে। এবং যদি আপনি দেখেন যে আপনি ভালো করে সব কিছু শাক সবজি বাদাম সব কিছু খাবার খাচ্ছেন, তবুও আপনার কোথাও না কোথাও আপনার ব্যথা, হাড়ের দুর্বলতা বোধ করছেন, তাহলে আপনি ডক্টর কনসাল্ট বা ডায়েটিশিয়ান কনসাল্ট করলে আপনি দেখতে পাবেন বা আপনি টেস্ট করলে দেখা যাবে যে আপনার ভিটামিন ডি বা ক্যালসিয়াম অনেকটাই কম। তো সেক্ষেত্রে আপনার ডায়েট প্ল্যানকে আপনাকে মেনটেন করতে হবে এবং এই সময়টা যে আপনি 4-5 বছর পার করে গেলে দেখবেন আপনার সেইভাবে সমস্যা হচ্ছে না। এবং সব কিছু উঠতে বলবো, এই সময় যে মুড সুইং করে, মেন্টাল ইরিটেশন ডেভেলপ করে, সেটার জন্য আপনি অবশ্যই কোনো রকম স্ট্রেস নেবেন না বা ডিপ্রেশনে যাতে না চলে যান, সেই জন্য মনটাকে খুশি রাখার চেষ্টা করবেন। আপনার যেভাবে ভালো লাগে আপনি যেটা পছন্দ, আপনার পছন্দের কিছু একটা প্রতিটা মানুষের কিছু কিছু পছন্দের জিনিস থাকে, গান শোনা, নিজে ডান্স করা বা গান করা, ড্রয়িং, গল্প বই পড়া, যেটা আপনার ভালো লাগে, আপনার পছন্দের যা কিছু, সেটাকে নিয়ে কিছু সারাদিনে কিছুটা
সময় বের করে আপনি সেই টপিকটার সাথে আপনি একটু সময় কাটাবেন। তাহলে দেখবেন সারাদিনে যতই যাই অসুবিধা হোক, আপনার ফিজিক্যাল কিছু চেঞ্জেস, প্রবলেম বা সাইকোলজিক্যাল কিছু সমস্যার আশেপাশে যা কিছু হোক, কিন্তু যখনই আপনি সারাদিনে কিছুটা সময় অন্তত 15 মিনিট থেকে 30 মিনিট যদি আপনি নিজের পছন্দের কাজ করেন, তাহলে দেখবেন আপনার মন অনেক বেশি ভালো থাকবে এবং আপনার এই যে ইরিটেশন ব্যাপারটা, সেটার জন্য আপনার কোনো রকম প্রবলেম হবে না। এবং এর সাথে আপনি মেডিটেশনটাও রেগুলার করার চেষ্টা করবেন। সেটা আপনার যখন সময় হবে, আপনি একটু শান্ত পরিবেশে, সেটা আপনি সকালে ঘুম থেকে উঠে বা মাঝখানে যখন আপনার বাড়িতে কেউ থাকবে না, আপনার নিজের সেই সময়টা আপনার ফ্রি টাইম, সন্ধ্যেবেলা, রাতের বেলা, যখন আপনার মনে হয় আপনি 15 মিনিট অন্তত মেডিটেশন করবেন। দেখবেন সেখানেও আপনি অনেকখানি রিল্যাক্স ফিল করবেন। খুব ইম্পর্টেন্ট আমি কথা বলবো, যেটা অনেকের কমনলি রং বিলিভ থাকে যে মেনোপজ আসার আগে খুব বেশি মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে বা অনেক দিন ধরে হবে, এতই ব্লিডিং হচ্ছে যে অ্যানিমিক কন্ডিশন পর্যন্ত ডেভেলপ করছে। এটা একটা কথা বলি, এটা রং কনসেপ্ট। যদি লং টার্ম আপনার মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, হয়তো আপনার 40 বছর পার হয়ে গেছে বা 35 বছর পার হয়ে গেছে, কিন্তু আপনার লং টার্ম মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, যার জন্য আপনি অ্যানিমিক কন্ডিশন পর্যন্ত আপনার হয়ে যাচ্ছে, তখন ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করবেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এইরকম যখন লং টার্ম ব্লিডিং, তখন ওটা কিন্তু মেনোপজাল কারণে হয় না জেনারেলি। ওটা আপনার জেনিটাল অর্গানে কোনো না কোনো সমস্যা ডেভেলপ করে, কোনো রকম টিউমার, ফাইব্রয়েড, এনিথিং বা কোনো ইনফেকশন, কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে। তাই লং টার্ম ব্লিডিং হচ্ছে মানে আপনি জাস্ট ওয়েট করবেন যে আমার তো 40 বছর পার হয়ে গেছে, তাহলে মেবি এটা মেনোপজ, আপনি ট্রিটমেন্ট করলেন না, ডক্টর কনসাল্ট করেন, সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার কেস হয়ে যেতে পারে। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আজকের এপিসোড আশা করি সবার খুব হেল্পফুল হলো। এবং যেসব মহিলারা এখনও এই যে পেরিমেনোপজ বা মেনোপজাল টাইমে আছেন, আমি যে সিমটমগুলো বললাম সেগুলো আপনারা মাথায় রাখবেন এবং যেই লাইফস্টাইলের কথা বললাম, চেষ্টা করবেন হাজার ব্যস্ততার মধ্যেও সেইভাবে লাইফস্টাইল মেনটেন করা। তাহলে আপনারা এই সময়টাকে খুব স্মুথলি ওভারকাম করবেন এবং সবাই, কারণ আপনি ভালো থাকলে আপনার আশেপাশে মানুষও ভালো থাকবে। তাই আপনার নিজেকে অবশ্যই ভালো রাখতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে। রেগুলার আমাকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। আমার চ্যানেল হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে আপনি বিভিন্ন ডিজিজ নিয়ে ডিসকাশন পাবেন, অ্যাওয়ারনেস, ম্যানেজমেন্ট, ডায়েট সব কিছু পাবেন। বিভিন্ন খাদ্য উপাদানের গুণাগুণ এবং তার কতটা নেওয়া উচিত, তার ভালো খারাপ সব কিছু গুণাগুণ বিচার করে এপিসোড থাকে। বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড থাকে, কিভাবে আপনি বাড়িতে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রেখে প্রয়োজনে আপনি ইউটিলাইজ করতে পারবেন। আর থাকে বেশ কিছু হেলদি বা ডেলিশিয়াস রেসিপিস। ডায়েট মেনটেন করা মানেই যে একদম টেস্টের সাথে কম্প্রোমাইজ করে মনোটোনাস খাবার খেতে হবে তা নয়। আমি যথাসম্ভব চেষ্টা করি আমার কিচেনের এক্সপেরিমেন্টাল বেশ কিছু হেলদি ডেলিশিয়াস রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।